আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণীর অনুক্রমের সাধারণ পদ নির্ণয়ের যে ধারাবাহিকতা ক্লাস ছিল সেটার প্রথম অংশ আমরা গতদিন আলোচনা করছি। আজকে আমরা এর দ্বিতীয় খণ্ড মানে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এটাকে আমরা দিয়েছি দ্বিতীয় খণ্ড। এখন দেখো যে এখানে জোড়ায় কাজ পৃষ্ঠা 33। এই জোড়ায় কাজে যাওয়ার আগে আমাদের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমাদের শেখা দরকার বা খুবই প্রয়োজন। এই জন্য আমরা প্রথমে এই উদাহরণ 3, 4, 5 আমরা করছি। আজকে আমরা দেখব উদাহরণ 6। এখন দেখো এখানে একটি অনুক্রম দেওয়া আছে 1, 1, 3/2, 5/3 এবং 7/4। এই যে অনুক্রমগুলো দেওয়া আছে এই অনুক্রমের ভিতরে আমরা কোনো প্যাটার্নে মিল পাচ্ছি কিনা, কোনো বৈশিষ্ট্যে কোনো মিল আছে কিনা। দেখো যে এটা যদি আমরা লব ধরে নিই, এটা যদি আমরা লব হয় তাহলে এর হর কত আছে, আমাদের হর 1 আছে। তাহলে লবগুলা দিয়ে একটা যদি আমরা আলাদা অনুক্রমে চিন্তা করি তাহলে লব কি কি আছে দেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে এই এবং হরগুলা দিয়ে কি আছে 1 3 5 7। তাহলে লব গুলা নিয়ে যে আমরা একটা ধারার চিন্তা যদি করি তাহলে এগুলো দেখো স্বাভাবিক সংখ্যা সরাসরি 1 2 3 4। তাহলে এর পরবর্তীটা কত হবে 5 হবে। দেখো এটা 1 2 3 4। তাহলে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে স্বাভাবিক সংখ্যা অলরেডি চলে আসছে। স্বাভাবিক সংখ্যা এখানে অলরেডি অনুক্রমের পদের সাথে মিল আছে। তখন এখানে আমাদের কোনো কাজ না করলেও চলবে, কাজ না করলেও কি হবে চলবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে এরা সবাই কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন সংখ্যার সদস্য, এরা সবাই স্বাভাবিক সংখ্যার সদস্য। তাহলে স্বাভাবিক সংখ্যাটা যদি আমরা n ধরি তাহলে আমরা বলতে পারি যে এই যে অনুক্রমের যে পদের যে পদটাকে যদি আমরা n ধরি, n বিবেচনা করি তাহলে এটা কার সদস্য হবে, স্বাভাবিক সংখ্যা n এর সদস্য হবে। কিন্তু এখানে দেখো প্রথম পদের জন্য যদি আমরা 1 হয়, দ্বিতীয় পদের জন্য 2 থাকার কথা কিন্তু 2 তো এখানে নেই। তাহলে এখানে কত আছে আমাদের 3 আছে। তৃতীয় পদে 3 থাকলে আমরা বলতে পারবো যে এখানে স্বাভাবিক সংখ্যার সাথে মিল আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার সাথে মিল নেই। তখন আমরা গতদিন বলছিলাম যে এই যে দুইটা পদ, এই দুইটা পদের পার্থক্য কত, এই দুইটা পদের পার্থক্য কত, পার্থক্য পার্থক্য কত আমাদের বিয়োগ করলে বিয়োগফল কত হবে আমাদের। এখানে দেখো 3 এবং 1 এর বিয়োগ কত হবে 2 হবে, এবং 5 এবং 3 এর বিয়োগ কত হবে 2 হবে, আবার 7 এবং 5 এর বিয়োগ কত হবে 2 হবে। কত হবে 2। তাহলে এই 2 এর সঙ্গে আমাদেরকে n দিতে হবে, 2 এর সঙ্গে আমাদেরকে কি দিতে হবে n দিতে হবে। n দিয়ে আমরা প্রথমটাকে মিলানোর চেষ্টা করব। প্রথমে কত আছে, প্রথমে কত আছে আমাদের 1 আছে। তাহলে এখন 2 এর জন্য প্রথম পদের জন্য যদি আমরা n এর মান 1 বসাই তাহলে 2 × 1 সমান কত হয় 2 হয়। তাহলে প্রথম পদের জন্য আমরা কত দেব, এখানে n এর মান 1 দেব। তাহলে 2 × যদি আমরা 1 দেই তাহলে 2 একে কত হচ্ছে 2। কিন্তু আমাদের এখানে আছে কত, এখানে আমাদের শুধুমাত্র আছে কত আছে 1 আছে। কত আছে 1। তখন যদি এখানে 1 থাকে তখন এই 2 এর সাথে কি 1 আমাদের পেতে হবে। 2 এর সাথে যোগ করলে 1 পাবো না বিয়োগ করলে 1 পাবো। তখন আমরা বুঝতে পারছি যে 2 থেকে কত বাদ দেবো আমরা, যদি 1 বাদ দিয়ে দিই, 2 থেকে কত বাদ দিয়ে দিই 1 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 1 হবে। তাই আমরা দেখো যে এখানে যখন এটা লিখছি প্যাটার্নটা তৈরি করছি 2 গুণ কত 2 গুণ 1, 2 গুণ 1। 1 কেন, প্রথম পদ তাই আমরা 1 দিয়েছি। যে বলেছিলাম n এর মান কত দেব আমরা, n এর মান প্রথম পদের জন্য 1 হবে। তাহলে এই যে 2 গুণ কত 2 × 1, তাহলে 2 × 1 করলে 2, তার থেকে মাইনাস আমরা 1 দেবো তাহলে কত ফিরে পাবো আমরা 1 ফিরে পাবো। এই যে 1 আমরা ফিরে পাবো। তাহলে এই প্রথম পদটাকে আমরা এইভাবে বিশ্লেষণ করে লিখছি। কিভাবে লিখছি আরেকবার লক্ষ্য করো। এটা তো আমাদের লবের জায়গায় আছে, হর আমরা জানি হর 1 থাকেই। তাহলে এখানে 1 লিখছি। এখন এই 1টা জায়গা থাকবে, আমরা বলছি এইটা কি 1 2 3 4, অর্থাৎ আমাদের লবের অংশে কোনো কাজ না করলেও চলবে। এটা আমাদের প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4 আসেই। শুধুমাত্র আমাদের হর নিয়ে কাজ করতে হবে। তাহলে হর নিয়ে 2 এর যে আমরা পার্থক্যটা পেয়েছি, এই পার্থক্যটা আমরা এখানে দিয়েছি, তার সাথে কত গুণ দেব 1 তো গুণ দিতেই হবে। প্রথম পদের জন্য কত গুণ দিতে হবে 1 গুণ দিতে হবে। প্রথম পদের জন্য 1 গুণ, তাই আমরা 1 গুণ দিয়েছি। তো 2 একে 2, 2 থেকে কত বাদ দেব 1 বাদ দেব। তাহলে আমরা ফিরে আবার এখানে আসতে পারবো। যেহেতু আমরা এদিক থেকে ওইদিকে যাচ্ছি এবং সমান চিহ্ন ব্যবহার করছি, অবশ্যই কি থাকতে হবে মিল থাকতে হবে। এখন দেখো 2 নম্বর দ্বিতীয় পদ, তৃতীয় পদ কি আছে 3/2। তাহলে 3/2 এখানে কত আছে 3। তাহলে দ্বিতীয় পদের জন্য আমরা এখানে কত লিখবো, দ্বিতীয় পদের জন্য আমরা দেখো এখানে 2 লিখবো। n এর জায়গায় কত লিখবো, n এর জায়গায় আমরা 2 লিখবো। তাহলে 2 গুণ 2, এই যে 2 গুণ
2। তাহলে 2 গুণ 2 কত হয়? 4, কিন্তু আমাদের এখানে আছে কত? 3। তাহলে কত বিয়োগ করে দেবো আমরা? 1 বিয়োগ করব, 1 বিয়োগ করব, এই যে 1 বিয়োগ করছি। তাহলে 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকবে? 3 থাকবে। দেখো তৃতীয় পদ, তৃতীয় পদের জন্য এখানে 3 তো আছে। এখন দেখো এখানে 5, 5 এর সাথে আমরা তৃতীয় পদের জন্য আমাদের n এর জায়গায় কত গুণ করব আমরা? অবশ্যই 3 বসাতে হবে। তাহলে 3 যদি এখানে বসাই আমরা, তাহলে 2 আর 3 কি হবে? গুণ হবে। এই যে 2 আর 3 গুণ, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 3 2 6 হয়। 6 থেকে কত বাদ? 1 বাদ দিলে আমাদের কত ফিরে পাবো আমরা? 5 ফিরে পাবো। ঠিক একই রকম ভাবে দেখো চতুর্থ পদের জন্য আমরা 7, এখানে কত আছে? 7। তাহলে যে 2 গুণ 4 মাইনাস কত? 1। এটা আমরা রাফ করছি, এটা তেমন প্রয়োজন নাই, এটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য দিয়েছি। এখন দেখো ভালো করে লক্ষ্য করো এখানে। দেখো প্রথম পদের জন্য 1 2 3 4, দেখো 1 এর জন্য 1, 2 এর জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4। তাহলে এইরকম ভাবে যদি আমি বলি 5তম পদের জন্য কত হবে? 5। যদি বলি 50তম পদের জন্য 50, 100তম পদের জন্য 100। তাহলে তোমরা এখন বলো তো এই 15তম পদের জন্য আমাদের এখানে কত হবে? আমরা এই অংশটা আগে লিখব। কত হবে এখানে 15তম পদের জন্য? অবশ্যই কত হবে? 15 হবে। কত হবে? অবশ্যই আমাদের 15 হবে। এই যে 1 2 3 4, তাহলে কত হবে? অবশ্যই 15ই হবে 15তম পদের জন্য। এখন দেখো নিচেরটাতে কি হবে? ভালো করে লক্ষ্য করো। এইখানে যখন প্রথম পদের জন্য 1 2, দেখো সবটার সাথে আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। এই যে বলছিলাম যে 2, এই যে পার্থক্য 2, 2 সবার সাথেই থাকবে। তাহলে প্রথম পদের জন্য 2 এর সাথে কত গুণ হয়েছে? 1 গুণ হয়েছে। দ্বিতীয় পদের জন্য 2 গুণ হয়েছে। তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য কত গুণ হয়েছে? 4। তাহলে পঞ্চম পদের জন্য কত গুণ হবে? 5। ষষ্ঠ পদের জন্য 6। এরকম ভাবে 15তম পদের জন্য কত গুণ হবে আমাদের? অবশ্যই 15ই গুণ হবে। তাহলে 2 গুণ কত? 15 বিয়োগ কত? 1 বিয়োগ কত? 1, এই যে 1। তাহলে এখন দেখো আমাদের এই 15 এখানে থাকবে। 15 কোথায় থাকবে? এইখানে থাকবে। 15 দোকানে 30, 30 থেকে 1 বাদ দিলে কত হয়? 29। যদি আমরা এইভাবে ধারা লিখতে থাকি 1 2 3 4, এইরকম ভাবে লিখতে গেলে 15 নম্বরে গিয়ে আমরা অবশ্যই এই পদটা পাবো। এই পদটা অবশ্যই কি হবে? পাবো। এখন যদি আমি বলি যে ধারাটির n তম পদ বা r তম পদ, তাহলে n তম পদ r তম পদ। এখন দেখো যে এই যে 1 2 3 4, তাহলে এখানে কত হয়েছে? 15। কেন? 15তম পদ দিয়েছিলাম তাই। তাহলে এখন আমরা কি দিব? বলছি n দিব। যদি আমরা n দিতে চাই তাহলে কি হবে? অবশ্যই এখানে কি হবে? n হবে। কি হবে? অবশ্যই এখানে n হবে। এবং লক্ষ্য করো এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, সবখানে 2 আছে। 2 থাকলো। এখন দেখো এখানে আমরা 1 গুণ করছি, 2 গুণ করছি, 3 গুণ করছি, 4 গুণ করছি, 15 জন্য 15 গুণ করছি। তাহলে n এর জন্য কত গুণ করবো আমরা? অবশ্যই n গুণ করবো। তাহলে 2n মাইনাস সবার সাথে আছে। এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস মাইনাস, এবং এখানে কি হবে? 1 আছে 1। তাহলে বলতে পারি যে এই অনুক্রমটি সাধারণ পদ হলো আমাদের এইটা। এই উদাহরণটা আমরা প্রথমে দেখলাম বা শিখলাম। এরপরে আমরা এখানে যে জোড়াই কাজ আছে সেই কাজের প্রথমটা দেখো। জোড়াই কাজের প্রথমটা কি আছে? জোড়াই কাজের 3 6 9। তাহলে আমরা এটা রাফ করে নিয়েছি। এখানে 3 6 9, এখানে পার্থক্য কত? দুইটা বিয়োগ করলে 3, বিয়োগ করলে 3। তাহলে আমরা বলেছি আগেও যে 3 এর সাথে আমরা কি দিব? n দিব। 3 এর সাথে কি দিব? n। এখন n এর মান যদি আমরা কত বসাই? n এর মান যদি প্রথম পদের জন্য 1 বসাই তাহলে 3 একে কত হবে? 3। এই যে n এর মান 3 ছিল প্রথম পদ, 3 একে 3। এখন দেখো n এর মান আমরা 6, দ্বিতীয় পদ কত? 6। তাহলে 6 সমান আমরা কি লিখবো? 3 তো লিখতেই হবে। 3 আমরা লিখতেই হবে। তাহলে 3 এর সাথে এখন কি দিব আমরা? দ্বিতীয় পদের জন্য 2, তাহলে 3 2 6। তৃতীয় পদের জন্য 3 গুণ 3, দেখো মিলে যাচ্ছে অটোমেটিক। তাহলে 3, দেখো এই 3 এই 3 এই 3, 3 কিন্তু আমাদের ফিক্স থেকে যাচ্ছে, তাই আমরা n তম পদে 3 লিখছি। n তম পদে কত লিখছি? 3 লিখছি। তাহলে এখানে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4। এইরকম ভাবে n তম পদের জন্য কত আসবে আমাদের? n তম পদের জন্য n আসবে। তাহলে আমরা বলতে পারি যে এইটা n তম পদ।